নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ব্যঞ্জন বর্ণ এই বিষয়ের উপর আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি, দেখি কতদূর আজ শেখা যায়। ব্যঞ্জন বর্ণ, আজকে এই বিষয়ের উপর আলোচনা হবে। আগের দিন বর্ণের শ্রেণী বিভাগ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে ব্যঞ্জন স্বরবর্ণটা আগের দিন অনেকটাই আলোচনা করেছিলাম। আজকে ব্যঞ্জন বর্ণের উপর আমরা আলোচনা করব। ব্যঞ্জন বর্ণের দেখো একটা সংজ্ঞা আমি লিখেছি, যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ 35টি। আমরা আগের দিন দেখলাম স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, আর আজকে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 35টি, ক থেকে বিসর্গ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ করে বিসর্গ। তো সবটা তো 35টা ব্যঞ্জন বর্ণ আমি লিখলাম না, ক খ তো আমরা সবাই জানি, ওই জন্য উদাহরণটা এখানে এরকম লিখলাম। ক খ গ ঘ থেকে বিসর্গ পর্যন্ত হলো ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হওয়ার সময় শ্বাসবায়ু মুখগহ্বর দিয়ে বেরিয়ে আসার সময়, যখন উচ্চারণ করছি আমরা, শ্বাসবায়ু যখন মুখগহ্বর দিয়ে বেরোচ্ছে তখন কোনো না কোনো স্থানে বাধা পায়। এই জন্য এরা নিজেরা উচ্চারিত হতে পারে না, কোনো না কোনো স্বরবর্ণের প্রয়োজন হয়। যেমন একটা আমি একটু ভেঙে দেখাই, ক ক খ ক খ এইভাবে প্রতিটাই যখন উচ্চারণ আমরা করি তখন দেখবে মুখের কোথাও না কোথাও জিনিসটা বাধা পাচ্ছে, সেই জন্য একা উচ্চারণ হতে পারছে না। ক বলতে গেলেই ক বলতে গেলে ক যোগ একটা অ চলে আসছে, তারপরে অ চলে আসছে। একা একা কোনোভাবেই অ ছাড়া কোনোভাবেই ক উচ্চারণ হবে না। শুধু ক বলে না, ক খ গ ঘ মানে যেগুলো ব্যঞ্জন বর্ণ। আমি আরেকটা যেমন বলবো, এখানে ঘ, এই ঘ কিন্তু কখনোই একা উচ্চারিত হতে পারবে না, এই অ এর সাহায্য ছাড়া। এবারে এই যে স্বরবর্ণগুলো যুক্ত হচ্ছে, এই স্বরবর্ণের উচ্চারণ হিসাবেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা হচ্ছে, সেটা অ হোক কিংবা যাই হোক না কেন। এবারে এই ক তো শুধু ক হিসেবে মানে অ দিয়ে উচ্চারিত হয় না, কোনো কথা বলতে গেলে আমরা হয়তো সেখানে এলো ক্রি, মানে কোনো একটা শব্দ আমরা লিখলাম, হয়তো লিখলাম কৃপণ, উদাহরণটা দিয়ে লিখি তাহলে বোঝা যাবে। কৃপণ, তো এই কৃপণটা যখন আমরা লিখছি তখন ক এর সাথে রি আসছে, তো ক যোগ রি থেকে হচ্ছে ক্রি। সেরকমই ক এর সাথে ওই যোগ করলে হচ্ছে কই, ক এর সাথে ও যোগ করলে হচ্ছে গৌ, ইত্যাদি। মানে স্বরবর্ণ প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করতেই হচ্ছে, স্বরবর্ণ ছাড়া কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারছে না। ক থেকে ম পর্যন্ত উচ্চারণের সময় জিহ্বার কোনো না কোনো অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা বা দন্ত স্পর্শ করে বলে এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। এক তো আমরা জানি যে এই ক থেকে ম পর্যন্ত এগুলো সবই ব্যঞ্জন বর্ণ। তো এই ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় বিভিন্ন রকমের, আমি যখন
সংজ্ঞার পরে বললাম না যে এগুলো যখন মুখ্য গহ্বরের ভেতর থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসে তখন কোনো না কোনো স্থানে বাধা পায়। তো সেগুলো এবার বিভিন্ন ভাগে ভাগ করা আছে। স্পর্শবর্ণ তার মধ্যে প্রথম। স্পর্শবর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত উচ্চারণের সময় জিহ্বার কোনো না কোনো অংশ কণ্ঠ, তালু, মূর্ধা বা দন্ত স্পর্শ করে বলে এগুলোকে স্পর্শবর্ণ বলে। স্পর্শবর্ণ উচ্চারণের সময় যে এরকম ভাবে বিভিন্ন অংশে বাধা পায় মুখগহ্বরের মধ্যে, সেগুলিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কিরকম? ক থেকে উম, ক থেকে উম এই পর্যন্ত হচ্ছে ক বর্গ। ক, খ, গ, ঘ, ঙ এই 5টা মানে টোটাল ক থেকে ম পর্যন্ত 25টা, তো এই 25টাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। ক থেকে ঙ এটা হচ্ছে ক বর্গ। উচ্চারণের সময় এটা জিহ্বামূল কণ্ঠে স্পর্শ করছে। উচ্চারণের সময় জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করে। ভালো করে উচ্চারণ করলে খেয়াল করা যাবে ক, খ, গ, ঘ, ঙ জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করছে, মানে জিভের ডগাটা সেটা গলার এখান থেকে মনে ক, খ, সেই জন্য ক থেকে ঙ হলো ক বর্গ, এটি জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করছে উচ্চারণের সময়। এগুলো আমি বারবার বলছি, যখন ভিডিও তোমরা দেখবে উদাহরণের সাথে সাথে একবার করে নিজেরা উচ্চারণ করে দেখে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কখন কিভাবে কোথায় স্পর্শ। আচ্ছা, 2 নম্বর এবার ক থেকে উ পর্যন্ত হলো ক বর্গ। 2 নম্বর হচ্ছে চ বর্গ। চ থেকে শুরু করে র পর্যন্ত এটি চ বর্গ। এটা উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে। উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে। তালু স্পর্শ করে। ক থেকে উ হলো ক বর্গ, জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করে। চ বর্গ, চ থেকে ঙ পর্যন্ত হলো চ বর্গ, জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে। 3 নম্বর ট বর্গ। ট থেকে মূর্ধন্য ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটি হলো ট বর্গ। এটি উচ্চারণের সময় জিহ্বাগ্র উল্টে মূর্ধা স্পর্শ করে। ট, ঠ দেখবে ট, ঠ, ড, ঢ এগুলো উচ্চারণ করতে গেলে মনে হয় কি জিভটা উল্টে গিয়ে মূর্ধা স্পর্শ করছে, মানে এই আমাদের মুখের উপর দিকটা, মাঝখানের দিকটা এটা মনে হবে উচ্চারণ করছে। ওই জন্য ওটা উচ্চারণকালে জিহ্বার সামনেটা বা জিহ্বাগ্র উল্টে মূর্ধা স্পর্শ করছে। জিহ্বার জিহ্বাগ্র মূর্ধা স্পর্শ করে। ক 5টা বর্গ আমরা এইভাবে মনে রাখতে পারি ক, চ, ট, ত, প। ট এর পরে ত বর্গ।
থেকে দন্তেন্ন, এটা মূর্ধন্য, ট থেকে মূর্ধন্য, এটা ত থেকে দন্তেন্ন। আমি এখানে একটু ছোট করে লিখে দিই, এটা 5টা বর্গ, ক চ ট ত প, 5 বর্গ। এই বর্গটা মনে রাখা ভীষণই ইম্পর্টেন্ট। সেটা শুধুমাত্র এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে নয়, ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্রে এই বর্গটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য একটু সিকুয়েন্সলি এইভাবে মনে রাখবে, দেখবে এটা একটা সূত্রের মতন হয়ে যাবে, আবার জিনিসটা মনেও থাকবে। ক চ ট ত প, এই 5টা পরপর বর্গ মনে রাখবে। আর মাঝখানের গুলো তো কফার বর্ণ বিভাগ আমরা এমনিতেও ছোটবেলা থেকেই পড়ে আসছি, সবাই জানি। যাই হোক, ত থেকে দন্তেন্ন, এটি হলো ত বর্গের মধ্যে পড়ছে। উচ্চারণের সময় জিহ্বা ওপর পাটির দন্ত স্পর্শ করছে, মানে ওপরের দাঁতটা। ত থ দ ধ, মানে জিভটা প্রতিবারই ওপরের দাঁতগুলোতে কিন্তু লাগছে এগুলো উচ্চারণের সময়। আমি বারবার বলছি, এটা উচ্চারণ করার সময় এগুলো তোমরা নিজেরা উচ্চারণ করে দেখবে, মানে ভিডিওটা দেখার সময়, তাহলে এই আমার লেখাটা সাথে মিলিয়ে দেখতে পারবে বা বুঝতে পারবে। এগুলো নিজেদেরকে একটু উচ্চারণ করে দেখলে ভালোভাবে বোঝা যায় জিনিসটা। উপর পাটির দন্ত স্পর্শ করে, উপর পাটির দন্ত মানে উপরের দাঁতগুলো। লাস্ট হচ্ছে প বর্গ, প থেকে ম। প ফ ব ভ ম। লাস্ট প বর্গ, প থেকে ম, প ফ ব ভ ম, এই 5টা হলো প বর্গ। এটা উচ্চারণ করে অধরের সহিত ওষ্ঠ স্পর্শ হয়। উচ্চারণের সময় অধরের সহিত ওষ্ঠ স্পর্শ হয়। অধরের সহিত ওষ্ঠ স্পর্শ হয় মানে অধর মানেও ঠোঁট, ওষ্ঠ মানেও ঠোঁট। অধর মানে হলো নিচের ঠোঁট, আর ওষ্ঠ মানে ওপরের ঠোঁট। উচ্চারণ করতে গিয়ে দেখবে প ফ ব ভ ম, দুটো ঠোঁটের সাথে কিন্তু মানে স্পর্শ হচ্ছে এই 5টা বর্ণ উচ্চারণ করতে গিয়ে। এই জন্য অধরের সহিত ওষ্ঠ স্পর্শ হয়। তাহলে স্পর্শ বর্ণ আশা করি আমরা বুঝতে পারলাম। 5টি বর্গ, স্পর্শ বর্ণ আলোচনা করতে গিয়ে আমরা পেলাম 5টি বর্গ, ভিন্ন 5টি বর্গ। ক থেকে ম, চ থেকে ঞ, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তান্ন, প থেকে ম। 5টা বর্গ আমি আলাদা করে লিখে দিয়েছি পাশে। ক চ ট ত প, এই 5টা বর্গ এরকম সূত্র হিসাবে মনে রাখবে। ব্যাকরণে বিভিন্ন ক্ষেত্রে এই বর্গের বিভিন্ন প্রয়োগ আসবে, নিজেরাই বুঝতে পারবে সেটা পড়তে গেলে বা আমি যখন ভিডিও দেব তখন। আর 5টা বর্গের বর্ণগুলো কখন উচ্চারণের সময় কোনটা কি স্পর্শ করছে সেগুলোও সব লিখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবারে আসবো অল্প প্রাণ বর্ণে। দেখো, অল্প প্রাণ বর্ণ, এখানে একটা সংজ্ঞা লিখেছি আমি। প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না বলে এদেরকে অল্প প্রাণ বর্ণ বলে। আমি বললাম না, বর্গটা সবাই মাথায় রাখবে, বর্গটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাকরণের ক্ষেত্রে। বিভিন্ন টপিক আলোচনা করতে গেলে এই বর্গের কথা আসবে। দেখো, স্পর্শ বর্ণ এরপরেই অল্প প্রাণ বর্ণের ক্ষেত্রেই বর্গ আবার চলে এলো। তো প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ, তাহলে প্রতিটা বর্গ আলাদা আলাদা করে আমরা যদি ভাবি, ক চ ট ত প, এই বর্গের প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ। ক বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ কি? ক আর গ। চ বর্গের চ, বর্গের জ,
ট বর্গের ট, ড, এই দুটো হচ্ছে প্রতিটা বর্গের প্রথম বর্ণ ও তৃতীয় বর্ণ। ত বর্গে ত, দ, প বর্গে প আর ব। এগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না। নিঃশ্বাস জোরে বের হয় না বলতে এগুলোর সাথে হকার জাতীয় নিঃশ্বাস জোরে, মানে যেমন ধরো আমরা একটা বর্ণ উচ্চারণ করলাম ঘ, ঘটা উচ্চারণ করতে গেলে কিরকম মনে হলো আমাদের, ঘ এর সাথে মানে হ টাইপের একটা নিঃশ্বাস ধ্বনি বের হয়ে এলো। সেই নিঃশ্বাস ধ্বনিটা কিন্তু এই বর্ণগুলো উচ্চারণের সময় বের হয় না, বা মনে হয় না যে এগুলো উচ্চারণ করতে গেলে ওরকম জোরে কোনো নিঃশ্বাস বা শব্দ আমাদের ভেতর থেকে আসছে। এই জন্য এগুলোকে বলে অল্প প্রাণ বর্ণ। মানে উচ্চারণ করতে গেলে একটা হালকা আওয়াজ ক, ক, বারবার আমি বলছি, ভিডিও চলার সাথে সাথে এগুলো নিজেরা মুখে উচ্চারণ করে দেখলে আরো ভালোভাবে বোঝা যায়। যারা করবে তারা বুঝতেই পারবে এরকম উচ্চারিত হচ্ছে। একইভাবে আমি যদি মানে এরপরেই মহাপ্রাণ বর্ণ আছে অল্প প্রাণ বর্ণের পর, তখনই বুঝতে পারবে পার্থক্যটা কোথায়। মহাপ্রাণ বর্ণ হচ্ছে যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় মানে নিঃশ্বাসটা বেশি মনে হচ্ছে বেরোচ্ছে। যেরকম এখানে লিখেছি আমি প্রতিবর্গের প্রথম ও তৃতীয় বর্ণ, আর এটি হচ্ছে প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস ধ্বনি জোরে বের হয়। এটা উচ্চারণের সময় নিঃশ্বাস বা নিঃশ্বাস জোরে বের হয় না লিখে আমরা এরকমও লিখতে পারি নিঃশ্বাস যুক্ত হয়। এই বর্ণ উচ্চারণের সময় নিঃশ্বাস যুক্ত হয়, সেজন্য এগুলিকে মহাপ্রাণ বর্ণ বলে। মহাপ্রাণ বর্ণ বলে যেমন খ, বর্গীয় জ, ঝ, ত, থ, ভ, এই বর্ণগুলো। ভেঙে লিখিয়ে দিচ্ছি, ক যোগ হ সমান সমান হলো খ। আবার বর্গীয় জ যোগ হ সমান সমান হলো ঝ। ড যোগ হ সমান সমান হলো ঢ। আবার ত যোগ হ সমান সমান হলো থ। আবার ব যোগ হ সমান সমান হলো হ। দেখো প্রতিটা বর্ণের সাথে হ যোগ হয়েছে, মানে হ যোগ হয়েছে মানে উচ্চারণ করার সময় মনে হবে যেন হকার যুক্ত নিঃশ্বাস বেরিয়ে আসছে। খ, ঝ, ধ, থ, ভ উচ্চারণ করলেই বোঝা যাবে। এই জন্য এগুলো হলো মহাপ্রাণ বর্ণ, মানে উচ্চারণের সময় নিঃশ্বাস যুক্ত শব্দ বেরোয়, সেই জন্য মহাপ্রাণ। আর অল্প প্রাণটা তো বলেই দিলাম, উচ্চারণের সময় কোনো নিঃশ্বাস যুক্ত বর্ণ বের হয় না, সেরকম মনে হয় না, সেই জন্য। তাহলে দুটো উদাহরণ দেখে আশা করি বোঝা যাচ্ছে অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণের পার্থক্যটা।